যারা ভিনাসের এনার্জি যাদের নেগেটিভ আছে তারা এরকম মাল্টিপল অ্যাফেয়ার্সে জড়াবে, সেটা ম্যারেজের পরেও জড়াবে। কি কারণ ওকে নিয়েই ভাবি, ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, স্টিল আমি কেন এটা করলো, কি করে করতে পারলো, মিনস আমার সমস্ত থট প্রসেসটা অকিউপাই করে আছে সেই মানুষটা, এটাকে চেজিং এনার্জি বলে। তো চেজ করছো তুমি তখন অ্যাওয়্যার হলে যে না, এটা তো আমার ওভার থিঙ্কিং হচ্ছে, আমার দিনের সব কাজবাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি তখন চেজিং এনার্জি বাদ দিয়ে লেট গো প্রসেসে ঢুকছো। লেট গো ইজ আ ভেরি লেন্দি প্রসেস। কেউ সম্পর্কে আছে, তাকে কোনোভাবে চিট হতে হয়েছে, তার তো একটা হাই আছে, সে যদি অভিশাপ দেয় কোনোভাবে, তো সেই অভিশাপটা কি লাগবে? দেখো, আপনার পার্টনারের সাথে খুব ভালো সম্পর্ক, শুরুতে মনে হচ্ছে যে সবটা খুব মধুর, সবটা খুব ভালো, বাট হঠাৎ করে দেখছেন সামনের মানুষটা ডিট্যাচ হয়ে যাচ্ছে। তো এই প্রসেস কেন হচ্ছে? এর জন্য কি কোনো পূর্বজন্মের কিছু কানেকশন কি আছে? সেটা কি আমরা পিএলআর থেকে জানতে পারবো? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কেন আসে? পাস্ট লাইফে কি তার সাথে কোনো সম্পর্ক ছিল? কেন তার টান আপনি ভুলতে পারছেন না? নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক, আর আপনাদের সাথে আমি প্রীতি। আজকের আমাদের বিশেষ অতিথি আবারও সুপ্রভাদি। সুপ্রভাদি, কেমন লাগছে আবারও এসে? খুব ভালো লাগছে, সবই মহাদেব আর মায়ের ইচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে, এসে তোমার সাথে বসবো, অনেক কিছু আলোচনা করব। আমাদের দর্শক আপনার ভিডিও দেখতে খুব পছন্দ করে, কমেন্ট দেখে আশা করি আপনি Thank you, বুঝতেই পারেন। সবাইকে ধন্যবাদ। আজকের প্রশ্নটা পিএলআর নিয়ে, তবে একটু অন্যরকম, রিলেশনশিপ নিয়ে। এই যে রিলেশনশিপে এত ব্লকেজেস বা থার্ড পার্টি দেখা যায় এখন যে কোনো সম্পর্কে, আর সেটা মানে ঘরে ঘরের এখন এটা স্বাভাবিক বিষয় হয়েছে, এবং মানুষ সেটা নিয়ে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে এই বিষয়ে কথা বলছে। তো এমন কি কিছু স্টোরি রয়েছে যাদের সাথে এরকম হয়েছে এবং সেই প্রবলেমটা সলভ হয়েছে? দেখো, তুমি এই সময়কালের কথা বললে, হ্যাঁ। এখানে একটু তোমাকে থামাই। পিএলআর তো এটা তো এই নিউ স্পিরিচুয়ালিটির টার্ম, ঠিক আছে? পাস্ট লাইফ রিগ্রেশন আমরা করাচ্ছি। এটা পূর্ববর্তী যুগগুলোতেও ছিল, পূর্ববর্তী যুগগুলোতেও কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বহু বিবাহ ছিল, লুকিয়ে প্রেম ছিল, ঠিক আছে? সবকিছু অজাচার ছিল, সবই ছিল। হ্যাঁ, তো সেগুলো এই সময় এরকম মিডিয়ার মতো সামনে আসতো না, আমরা পরে পৌরাণিক কাহিনীতে পড়ছি, সবই আছে, ঠিক আছে? দেখলেই ঘাঁটলেই দেখতে পাবে। এখন সেটা আমরা হয়তো যেহেতু সোল জার্নি না দেখে সামাজিকভাবে দেখছি বলে ব্যাপারগুলোকে ওইভাবে ভাবি, ঠিক আছে? ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কিন্তু ব্যাপারগুলো অলরেডি আগেও এক্সিস্ট করেছে, এই ধরনের পেইন, এই ধরনের দৃশ্য মানুষ আগেও দেখেছে, ঠিক আছে? যখন ঘরে ঘরে যেটা বলছো সেটা আগেও হয়েছে, অনেকে বলতে পারেননি, নিজেরই হাজব্যান্ড, নিজেরই ওয়াইফ কোনো সিচুয়েশনে পড়ে, হয় তার আর্থিক ক্ষমতা ছিল না, বা তারা মেনে নিয়েছে। হ্যাঁ মেনে নিয়েছে, তার বেরোবার ক্ষমতা ছিল না, বা তাকে বাধ্য হতে হচ্ছে সামাজিক চাপ, পারিবারিক চাপে, তার যাওয়ার কোথাও জায়গা ছিল না, তিনি অনেক নোংরামও দেখেছেন, হয়তো পরিবারের মধ্যেও দেখেছেন, অনেক পেইন পেয়েছেন, এগুলো আগেও ছিল। এখন মিডিয়া সামনে এসছে বলে হয়তো অনেকে এইসব নিয়ে কথা বলছে, প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, সব কিছুই চলছে। তো পিএলআরে আমি প্রচুর রিলেশনশিপ ইস্যু নিয়ে আমার ক্লায়েন্টের মধ্যেই আমি দেখেছি, পিএলআর করানোর সময় কাজ করার সময় আমি দেখতে পেয়েছি কিভাবে সেই ধরনের এনার্জিগুলো, যেগুলো আগের লাইফ টাইমে ও করে এসছে বা খুঁজেছে, সেগুলো এই লাইফ টাইমেও কিন্তু, এই জন্মে এসেও কিন্তু সে বহন করছে। কারণ কি, এনার্জিটা হিল করেনি। আফটার মানে যে ট্রমাগুলো বা পেনগুলো বা যে ডিজায়ারগুলো ওর মধ্যে ছিল, যে ইচ্ছেগুলো ছিল, সেগুলো তিনি, সেই ব্যক্তি সেগুলোকে হিল করেননি, বোঝেননি, সেইভাবেই উনি লাইফটাকে স্টপ হয়ে গিয়েছিল, মারা গিয়েছিলেন। সেই কারণে এই লাইফ টাইমে সেম এনার্জি ওনাকে চেস করছে। উনি কিন্তু সেভাবেই সব কিছু দেখছেন, খুঁজছেন। তৃতীয় ব্যক্তি যেরকম বলছো, সেই প্রেমও সেইভাবে খুঁজছেন, বা থার্ড পার্টি এন্ট্রিও হচ্ছে কোনোভাবে সেইখানে কার্মাটা যেটা ছিল বা ট্রায়াঙ্গলটা ওইভাবে আনরিজলভড হয়ে রেখে দিয়ে এসছেন, সলিউশনটা আনেননি, সলভ করেননি ইস্যুস। সেই থার্ড পার্টি সিচুয়েশন আবার পরবর্তী লাইফে এসে আবার ওইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন তো আর আমাদের কৈশোর বয়সে হবে না, এটা তো একটা যখন আমি পূর্ণ যুবক বা যুবতী হচ্ছি, হ্যাঁ, ওই মানে ম্যারিড লাইফটা যখন শুরু হচ্ছে সেই এজে গিয়ে হচ্ছে, অথবা কারোর প্রেমের মধ্যেও আসছে, ঠিক আছে? প্রেম চলাকালীন সময় এই ধরনের ট্রায়াঙ্গেলসগুলো আমরা যখন সলভ না করে আসি, আর মাল্টিপল যেগুলো হচ্ছে, মাল্টিপল অ্যাফেয়ার্স করছে যারা মানুষ, তাদের সেটা যেমন যারা ভিনাসের
এনার্জি যাদের নেগেটিভ আছে তারা এরকম মাল্টিপল অ্যাফেয়ার্সে জড়াবে। সেটা ম্যারেজের পরেও জড়াবে। কি কি কারণে সেগুলো ভিন্ন ভিন্ন কারণ আছে, ঠিক আছে? রিলেশনশিপ ইস্যু উন্ডস এগুলো এইভাবে মানে ক্যারি ফরওয়ার্ড হয়। আপনার কোনো ক্লায়েন্টের এরকম কোনো স্টোরি নিয়ে একটু শুনবো। হ্যাঁ, আমার এই মুহূর্তে একজন পুরুষ ক্লায়েন্ট ছিলেন। আমি কোনোটাতেই নাম বলি না, জানো। না, না, একদম। কারণ তার পারমিশন ছাড়া এগুলো বলা যায় না। তিনি পিএলআর করাচ্ছিলেন যে তার এরকম কালিগ একজন, তাকে খুব ভালো লাগছে, ঠিক আছে? তিনি ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছেন, ইনফ্যাচুয়েশন মেবি। তো আমাকে বললেন যে আমি কি করব? আমার এরকম ফিল হয় যে উনি কিন্তু ম্যারিড এবং ম্যারিড লাইফটা ফুলফিলড নয় ওনার। এটা ওনার ফিল হয়। সেই যে একটা এক সূত্রে গাঁথা বলে না যে একটা বিবাহ সূত্র, সেই ব্যাপারটা কোনোদিনই ওনার হয়নি এবং উনি কিরকম একটা ফাঁকা, ফাঁকা কিরকম একটা কোয়েস্টে আছেন, এখনো কিছু খুঁজছেন, এরকম একটা জায়গা রয়েছে ওনার মনের মধ্যে। স্পার্ক নেই। স্পার্ক তো নেই এবং আমি ট্যারো সেশন নিয়েছিলাম ১ম এ ওনার। দেখলাম ওয়াইফেরও অন্য জায়গায় ইন্টারেস্ট আছে। দুজনেই কর্মরতা এবং সময় কম দেন। অনেকে বলবেন ওই তো সময় কম দেন সেই জন্য। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে উনি খুঁজছেন। বলছেন আমি না স্যাটিসফাইড না। কোনো ঝামেলা হচ্ছে না, বাট আমার মনে হচ্ছে কি যেন নেই। ঠিক আছে? এরকম একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশন ওনার সবসময় থাকে এবং তার ফলে উনি অনেক ভুল ডিসিশনও নেন। কারণ যাকে উনি ভাবছেন আমার সোলমেট, আমার খুব অ্যাট্রাকশন ফিল হচ্ছে, মেবি ইট ইজ মিয়ারলি ফিজিক্যাল অ্যাট্রাকশন বা সেক্সুয়াল অ্যাট্রাকশন। সেই কারণে আমি কারোর দিকে গেলাম, সে মোটেও আমার সোলমেট না, কিন্তু আমার সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই, আমি জানি না, গিয়ে ঝাঁপ দিয়ে পড়লাম, তখন কিন্তু সিচুয়েশন ওয়ার্স্ট হবে। সেই যে অন্য পার্টনারটি, সে আমার সুযোগ নিতে পারে। বিভিন্ন রকম সুযোগ নেওয়া যায়, ঠিক আছে? আর্থিক, সামাজিক অনেক রকমভাবে এক্সপ্লয়েট হতে পারি, ফিজিক্যাল তো আছেই। তো সেক্ষেত্রে উনি পিএলআরে বসলেন। পিএলআরে দেখলেন উনি ঠিক আগের লাইফ টাইমে উনি একজন লেডি। তিনি যার প্রেমে পড়েছিলেন, তিনি তার আইডেন্টিটি টা রিভিল করেননি। মানে একটা রং আইডেন্টিটি নিয়ে প্রেম করেছিলেন। হয় না যে আমি খুব রিচ পারসন, উনি আচ্ছা। লেডি ছিলেন, উনি মহিলা ছিলেন এবং যার প্রেমে পড়েছিলেন মানে ওনার বয়ফ্রেন্ড, সেই ভদ্রলোক নিজেকে ধনী বলে প্রেম সম্বন্ধটা চালিয়ে নিয়ে গিয়েছিলেন। মানে যখনই বিয়ের কথা ওঠে সেই অনুযায়ী কোয়ারি করে মানুষ, জানা যায় যে তিনি অত্যন্ত দরিদ্র এবং সেখান থেকে সম্পর্কটা ভাঙে। কিন্তু মেয়েটি অনেক আশা করে মনে মনে সংসার করবে, সেই যে একটা এনার্জি, ইন্টেন্স এনার্জি দিয়েছিল ওই লোকটির প্রতি, তার প্রেমিকের প্রতি, ঠিক আছে? এবং ভীষণ তিনি দেখছেন যে ব্রেকআপ হলো, দুজনের মধ্যে খুব ঝামেলা হলো, মেয়েটি ভীষণ কাঁদছে, দৌড়িয়ে সে মাঠের মাঝখানে চলে গেছে, হ্যাঁ, মানে পাগলের মতো করছে। কিন্তু ওই বিয়েটা, ওই অসম বিবাহ, মানে একেবারেই লোয়ার কাস্ট, একেবারেই হায়ার কাস্ট ছিল এবং এতদিন মিথ্যে পরিচয়ে একটা প্রেমটাকে এই ইন্টেন্স লেভেল অবধি সেই ছেলেটি নিয়ে এসেছিল। এটা অন্যায় করেছিল, সেটা রিভিল হয়ে গিয়েছিল। তো তার ফলে সেই কান্নাকাটি অনেক কিছুর পরে সেই ট্রমাটা, সেই উন্ডটা ওখানে হিল হয়নি। উনি তারপরে নিজেকে দেখছেন যে একটি স্কুলে উনি চাকরি করছেন, বাবা মারা গেলেন, মা ছিল না, তো বাবা মারা গেলেন। তারপর তিনি বিয়েও করেছিলেন, বিয়ে করে মেয়ে হয়েছিল, সবটা দেখছেন এবং ওইখানেও যে ম্যারিড লাইফটা ছিল সেটা ফ্ল্যাট, সেখানে কোনো মানে স্পার্ক ছিল না, যেটা তুমি একটু আগে বললে। তো ওইভাবে উনি কাটিয়েছিলেন। আমি ওই সিচুয়েশনে নিয়ে গিয়েছিলাম যেখানে প্রেমিক যিনি ছিলেন তিনি মারা যাচ্ছেন। সেই সময় কি ঘটেছিল, তিনি যখন মারা যাচ্ছেন, এই ভদ্রমহিলা উনি কিন্তু সেই ডেথ বেডের কাছে গিয়েছিলেন এবং সেখানে ভদ্রলোক ক্ষমা চাননি, দেখছেন। কিন্তু উনি কষ্ট তখনও ক্যারি করছেন যে আমার সাথে তুমি এটা কেন করেছিলে। মানে অনেকের হয় না যে তিনি ফরগিভনেসে আসতে পারেননি, ক্ষমা করতে পারেননি, ভুলতেও পারেননি, হিলিংটা হয়নি। উনি তখনও সেই ওনাকে দেখে উনি মারা যাচ্ছেন, তখনও ওনার ফিলিংটা ছিল যে আমি অনেক দূর ভেবে ফেলেছিলাম, সেই জায়গাটা থেকে উনি ফিরতে পারছেন না। কিন্তু জানেন যে পার্সন ঠিক না, মারা গেলেন। এই লাইফে উনিও দেখলেন যে ওনার স্ট্রোক হয়েছিল মেবি ডেথ বেডটা যখন আমি নিয়ে যাই। হাজব্যান্ডও খুব বয়স্ক ছিলেন, মেয়ে ছিল দাঁড়িয়ে এবং উনি মারা গেলেন। উনি কিন্তু বাকি কর্মা ওনার ভীষণ ক্লিন ছিল। শুধুমাত্র ওই ডিজায়ার ছিল যেখানে উনি ওনার প্রেমটাকে হারিয়েছিলেন, উনি সেখানে সংসার করতে পারেননি এবং ওখানেই উনি ওনার সমস্ত এনার্জি, সমস্ত কল্পনা, ওনার প্রেমিকা সুলভ যে আচরণ, সেইগুলো নিয়ে সমস্ত কল্পনার জাল বোনা ওগুলো ছিল।
যেটা ফুলফিলড হয়নি। এইবার এই লাইফে উনি কিন্তু আবার ম্যারেড সবই আছে, ওই এনার্জিটাকে খুঁজছেন উনি, ওটা কোথায় দেবেন, ওই প্রেমটা কোথা থেকে ব্যাক করবে ওনার দিকে, ঠিক আছে, হি ইজ চেজিং দ্যাট। উনি ভালো আচ্ছা। পজিশনে কর্মরত, হ্যাঁ, ওই লাইফে ফরগিভ করতে পারেন না না, বিষয়টা এবং ভুলতেও ওটা পারেনি। যে জাস্ট হয়ে গেছে ঠিক আছে এরকম হওয়ারই ছিল বলে বা নিজেকে যে হিল করানো সেটা সেটা উনি করেনি। করে আসেননি। এবং উনি এখন কি করছেন সেটা খুঁজছেন, ওর মধ্যে খুঁজছেন, কিন্তু এটা বিপজ্জনক। আমি তখন ওনাকে বললাম, নেক্সট আমি আবার থেরাপিউটিক সেশনে বসেছিলাম, ওনার কনসালটেশন যেখানে ছিল সেখানে আমি ওনাকে যখন বললাম যে আপনি অ্যাপ্রোচ করে দেখবেন যাকে আপনার ভালো লাগছে, সোলমেট এনার্জি কিন্তু এরকম হয়। সেটার আমি ওনাকে ক্যারেক্টারিস্টিক্স বলে দিয়েছিলাম যে সোলমেটের বৈশিষ্ট্য এরকম হবে, অ্যাপ্রোচ করবেন 6 মাস উইদাউট কমিটমেন্ট, ফ্রেন্ডলি ওয়েতে, আপনি কলিগ হন যাই হন, মিশে দেখুন। আপনি যদি এত ডিপলি ভাবেন ভদ্রলোক ভীষণ ইমোশনাল, তাহলে তো আপনার ক্ষতি। হ্যাঁ, আপনার অনেক ড্যামেজ হবে। কারণ এই যুগে যদি আমি দেখছি যে আমার সামনে কেউ সব নিয়ে অ্যাভেলেবেল আছে, আর আমি যদি খুব কানিং হই বা আমি গ্রেডি হই, আমি চাইবই তার পয়সা কড়ি সমস্ত কিছু সুযোগ সুবিধা অ্যাক্সেস করে নিতে। তো ভদ্রলোকের সাথে সেটাই হবে। আমি তাকে বললাম যে আপনি অ্যাপ্রোচ করবেন, সোলমেট কিন্তু আপনার আসার এটা টাইম নয়, হয়নি। এটা এভাবে আসবে, বা ওনাকে আমি ক্লিনজিং হেলিং প্রসেস দিয়েছি যাতে করে ওনার ওই ডিজায়ারটা যেটা আছে না, খুঁজছেন চেস করছেন, সেটা আস্তে 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 হিল্ড হয়ে যায় এবং উনি নিজের মধ্যে ফুলফিলমেন্টটা খুঁজে পান। হ্যাঁ, এই ব্যাপারটা ছিল, এই একটা দেখেছি, ওটা কিন্তু উনি ক্যারি করছেন এখনো। তারপর এখনো ক্যারি করছেন? ওনাকে ওটা হিলিং সেশন দেওয়া আছে, কাজ দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা, উনি সেই আচ্ছা। কাজগুলো করছেন। তারপর আমি জানাতে বলেছি, আমাকে অবশ্যই জানাবেন, সেটা এখনো উনি জানাননি, চলছে সবে 2 সপ্তাহ মতো হয়েছে, 2 সপ্তাহ হয়েছে, আরো পরে উনি জানাবেন। এক একজনের হিলিং এক এক রকম টাইম নিয়ে হয়। এই বিষয়ে একটা প্রশ্নে আসবো, এই যে চেস করা, আমি কাউকে চেস করছি কিন্তু আমার জন্য প্রয়োজন তাকে লেট গো করে দেওয়া। এবার এরকম মোমেন্টে আমি নিজেকে হিল করে আমি তাকে চেস করা বন্ধ করে দিলাম, সেখানে কি সেই মানুষটার আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? তুমি চেস করা ছেড়ে দিচ্ছ, তুমি হ্যাঁ। লেট গো করছো, এগুলো সম্পূর্ণ তোমার ইনার পাওয়ারের ওপর কাজ করছো তুমি। তুমি অন্য কারোর রেসপন্সিবিলিটি নিতে পারো না, সে কি করবে কি করবে না। এই যে আমরা রিডিং করছি মানে সেই লোকটার এনার্জি দেখছি যে সে কি অবস্থায় আছে, সে তোমার কাছে ফিরতেই পারে। কারণ তুমি যে এই যে চেজিং এনার্জি বাদ দিয়ে লেট গো করছো, এগুলো সবই স্পিরিচুয়াল ওয়ার্ক, ঠিক আছে। আমরা ভেতরে ভেতরে আমাদের ইনার ইঞ্জিনিয়ারিংটা চেঞ্জ করি, ঠিক আছে। তো তুমি এই কাজ করছো মানে ইউ আর অ্যাওয়্যার, তুমি সতর্ক যে আমার না ক্ষতি হচ্ছে এই লোকটাকে চেস করাটা, এই লোকটার পিছনে দৌড়ানো মানে তো লিটারালি আমরা পা দিয়ে দৌড়াচ্ছি না, মানে আমার মানসিকভাবে energy আমি loss ওই হচ্ছে। ওকে নিয়েই ভাবি, ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, স্টিল আমি কেন এটা করলো, কি করে করতে পারলো, মিন্স আমার সমস্ত থট প্রসেসটা অকিউপাই করে আছে সেই মানুষটা, এটাকে চেজিং এনার্জি বলে। তো চেজ করছো তুমি, তুমি তখন অ্যাওয়্যার হলে যে না, এটা তো আমার ওভার থিঙ্কিং হচ্ছে, আমার দিনের সব কাজ বাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি তখন চেজিং এনার্জি বাদ দিয়ে লেট গো প্রসেসে ঢুকছো। লেট গো ইজ আ ভেরি লেন্দি প্রসেস, যার যত ডিপার উন্ড আছে তার লেট গো করতে টাইম লাগবে। ফরগিভনেসে আসা এত সহজ নয়, আস্তে আস্তে হবে। কিন্তু কাদের হবে? যারা স্পিরিচুয়াল এই কোয়ালিটিস বা পাওয়ার্সগুলোকে অ্যাচিভ করতে চাইছে, চেঞ্জেস তারা দেখতে পাবে। এই যে হিল্ড হয়ে যাওয়া মানে একই মানুষ আবার সেম ইন্টেনশন নিয়ে ফিরলে তুমি দুর্বল হবে না, তুমি কিন্তু তার কাছে বশীভূত হবে না। সে জানবে তুমি মনে হয় আগের সেলফেই আছো, তোমার সেলফটা চেঞ্জ হয়ে গেছে, কারণ তুমি অনেক ইনার ওয়ার্ক করে ফেলেছো। আর এটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। যে যিনি ইষ্ট, সেই ইষ্ট দেব বা দেবীর কাছে বসে হিলিং এনার্জি চাইতে হয়। যারা রেইকি করেন, দেখবে রেইকিতে চাকরা হিলিং করা হয়, মেন্টাল একদম। হিলিং করা হয়, আর্কেঞ্জেলসদের ডাকা হয়, এরা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যান। আর শুদ্ধতা না থাকলেও এঞ্জেলরা সাড়া দেন, সেই কারণে আমরা ইজিলি এদিকে আসি। সেক্ষেত্রে হিলিং আমরা যখনই করব তখনই ওই ধরনের পেনগুলো থেকে বেরোতে এরা সাহায্য করবে। হিলিং করার মানে এই নয় লোকটার সাথে আমাকে মিলিয়ে দেবে। এঞ্জেলরা জানে যে ওখানে গেলে কিন্তু আমার কিন্তু ক্ষতি আছে, বড় ক্ষতি, ওরা সাবধান করবে আমাকে, বিভিন্ন ইনটিউশন দেবে, বিভিন্ন, তুমি যদি ইনটিউটিভ মেসেজ বুঝতেও না পারো, ওই বিভিন্ন রকম মানুষকে দিয়ে পোক করবে, সিমিলার ঘটনা তোমাকে শোনাবে, তার এই পরিণতি হয়েছিল, এগুলো সব চ্যানেলড মেসেজ হয়। আশপাশ থেকে তুমি দেখবে, হঠাৎ ফোন খুলেও দেখবে যে সিমিলার ঘটনা দেখলে তার এরকম, তখন দেখবে আমাদের অনেক অ্যাওয়ারনেস চলে আসে, বাবা এরকমও হয়, তাহলে না আমি এটা করবো অল্পের না। ওপর থেকে যাবে। হ্যাঁ, এটা তোমাকে নাচ দেবে, ওরা তোমাকে বোঝাবে যে তুমি বোঝো, কারণ তোমার রেলমে তুমি এইভাবেই বুঝবে,
তুমি তো ইউনিভার্সে তো পুরোপুরি ইনটুইটিভ মেসেজে চলে, অতটা উন্নত আমি নাও হতে পারি। তখন কিন্তু ওরা এই রেলমে এসেও তোমার সাথে কন্ট্যাক্ট করে বোঝাতে চেষ্টা করবে যে তুমি এটা করো না। তারপরেও যদি কেউ ডেসপারেট হয়, অ্যাকচুয়ালি প্রচণ্ড নেগেটিভ মানুষ হলে কিন্তু এঞ্জেলের মেসেজ বুঝতে পারা যায় না। যখন আমরা প্রচণ্ড শোক করছি, দুঃখ করছি, জেদ ধরছি, এগুলো হচ্ছে প্রচণ্ড লোয়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সিতে তুমি হায়ার ফ্রিকোয়েন্সির কোনো বিংয়ের মেসেজ ধরতে পারবে না। এটা কাইন্ড অফ ওই যেমন রেডিওর ফ্রিকোয়েন্সি দেখেছো, বেতার তরঙ্গ আসে আয়নোস্ফিয়ার থেকে, ঠিক আছে, সেটা সেট করে আগেকার দিনে দেখে চ্যানেল ঠিক করতো, তো সেরকম ওদের মেসেজ আসছে কিন্তু তুমি রেডি নও, তোমার চ্যানেল উল্টোপাল্টা করা আছে। আচ্ছা। যখন তুমি মেডিটেশন করছো, তোমার চাকরা হিলিং করছে, কেউ এঞ্জেল হিলিং দিয়ে করছে, রোজ করছে, তখন সেই মেসেজগুলো মানে অ্যাবজর্ভ করবে, বুঝতে পারার জায়গায় চলে আসে, তার লাইফ চেঞ্জ হয়, সেই অনুযায়ী সে ডিসিশন নিতে পারে, সবটা চেঞ্জ হবে, বুঝছো, ওভারঅল চেঞ্জ আসে। স্পিরিচুয়ালিটি ইজ আ ওয়ে অফ লিভিং ইনক্লুডিং অল পাওয়ার্স, ইনার পাওয়ার্স। এগুলো তোমাকে অ্যাচিভ করতে হবে, চাইতে হবে, কাজ করতে হবে, সব কিছু অনেস্টলি হবে, টাইম লাগবে কিন্তু হবেই, এর কোনো অন্যথা নেই। এবং কোনো রাশি গোত্র এসব দেখে হয় না। মানে সেই ব্রহ্মাণ্ডের ওই অদ্বৈত বেদান্ত আছে, হ্যাঁ, তত্ত্বমসি, হ্যাঁ, আহম ব্রহ্মাস্মি, আমরা ব্রহ্মাণ্ডেরই অংশ প্রত্যেকে। যে নন বিলিভার, যে বিশ্বাস করছে না, সে বিশ্বাস করছে না, ইলিউশনটাই রয়েছে, তাই সেও অংশ, সে অন্যভাবে দেখছে। কিন্তু যেই মাত্র আমরা ট্যাপ ইন করবো, আমাদের কাছে এনার্জিরা হাজির হয়ে যাবে আমাকে তোলার জন্য। তুমি বোঝো, ঠিক আছে, শিবা এনার্জি, শিব মহাদেব তোমাকে ডিট্যাচমেন্ট দেবে। যখনই রিলেশনশিপ ফেলিয়ার হবে, আমি অ্যাটাচমেন্টে যাব, অ্যাটাচমেন্ট আছে বলেই না ওই মানুষটার কথা ভেবে ভেবে কাঁদছি, রোজ কাঁদছি। তখন কি হচ্ছে, আমার এনার্জিটা ধীরে ধীরে ওইখানেই রয়েছে, ওখানে গিয়ে আরো ওয়ার্স্ট হচ্ছে, আমার আশপাশের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। মহাদেব তোমাকে ডিট্যাচমেন্ট দেবেন। তুমি আগে ওঠো, আগে দেখো সত্য কি, দেখো তুমি এগুলো জানতে না, তারপর তুমি বলবে ও আচ্ছা এটা, তাহলে তো আমি এটা করব না। তো তোমাকে দেখানোর কাজটা উনি করেন, ঠিক আছে। কার করবে, যিনি ডাকছেন করছেন। হ্যাঁ, রোজ জল ঢালছি, তারপর অন্যের অনিষ্ট কল্পনা করছি, আমার ক্ষতি করেছে ওর যেন এটা হয়, হ্যাঁ, এইরকম ব্যাপার করলে হবে না, পিওরিটি রাখতে হবে। এখানে একটা আমার প্রশ্ন ম্যাম, এই যে অন্যের ক্ষতি চাওয়া, কেউ ধরুন খুব পিওর সোল, কেউ সম্পর্কে আছে, তাকে কোনোভাবে চিট হতে হয়েছে, এবং সে তো ইলিউশন, প্রথম ভালোবাসা মানে যেটা হয়, এবার তার তো একটা হায় থাকবে যে সে চিট করেছে বা অন্য কারোর সাথে রিলেশন বা বিয়ে বা যা হোক কিছু, তো সেখানে তো সে চাইবে না অবভিয়াসলি তার ক্ষতি করতে, বাট তার তো একটা হায় আছে, সে যদি অভিশাপ দেয় কোনোভাবে, তো সেই অভিশাপটা কি লাগবে? দেখো, অভিশাপ আশীর্বাদ দুটোই দিতে হয় আমাদের সঞ্চিত সুকৃতি থেকে। হুম। হ্যাঁ, আমরা পুণ্য কর্মফল জমা করি অ্যাকাউন্টে, জানো তো, আবার পাপ কর্মফলও জমা করি। আচ্ছা। কোনো কিছু যখন আমরা দিচ্ছি, ব্লেসিং দিচ্ছি, কাউকে পাঠাচ্ছি, বা অভিশাপ দিচ্ছি, কার্সিং করছি, আমাদের ওই সঞ্চিত কর্মফল থেকে দান করতে হয়, ঠিক আছে। ব্লেসিংসও ব্লেসিংসও, কিন্তু ব্লেসিংটা তুমি যখন দেবে, সেটা তো ওটার একটা আরো বেড়ে নিয়ম আছে, যাবে। নিয়ম হচ্ছে মাল্টিপ্লাই হয়ে ফেরতও আসবে। একদম। যে তুমি প্রেম ছড়াচ্ছ, হুম। তোমাকে যদি কেউ ব্লেসিং দেয়, তুমি ঐশ্বরিক প্রেম, মানে তোমার ভালো লাগে না যদি আমি তোমাকে এক্ষুনি বলি যে তোমার এই হোক ওই হোক, তুমি না খুব ভালো করো, আমি চাই, দেখবে তোমার মুখে একটা স্মাইল আসে। তো তার মানে ব্লেসিং দেওয়া মানে এটা মাল্টিপ্লাইড হবে। পৃথিবীতে ঈশ্বর বলছেন কি, প্রেম, ভালোবাসা, হ্যাঁ, এইগুলো স্যাক্রিফাইস দেখিয়ে তুমি আরেকটা মানুষকে তোলো, এইগুলো। কার্সিং যখন কেউ করছে, অবশ্যই বলবো, যে সিচুয়েশনে মানুষ অভিশাপ দেয়, খুব কষ্ট পায় বলেই দেয়। আমরা সবসময় বলি যে অভিশাপ দেওয়া উচিত নয়, না। কিন্তু অনেক সময় আমাদের সেই লেভেলে নলেজ থাকে না, সেই জন্য আমরা দিয়ে ফেলি। যদি ওই মুহূর্তে একটা হ্যাঁ, এমন যদি সিচুয়েশন। মুহূর্ত সেরকম থাকে, জেনুইন আর হার্ট থেকে বেরোয়, তাহলে সেই এনার্জি গিয়ে ধাক্কা খাবে। এনার্জি আমরা সব কিছুটা প্রয়োগ করে দিয়েছি, সেটা ওই মুহূর্তে হয়তো তার কাছে যাবে না, কারণ তার যদি গুড কর্মা থাকে, তাকে সেগুলো ভোগ করানো হয়। ওইটা পরে গিয়ে তার সাথে কিভাবে মানে তোমার যিনি অভিশাপ দিচ্ছেন, কার্সিং করছেন, সেটা কিভাবে ফুলফিলড হবে, কিভাবে সেটা ম্যানিফেস্ট হবে, কার্সিংটা, সেটা ইউনিভার্স তৈরি করে দেবে। কিন্তু যদি পিওর সোল হয় আর যদি স্পিরিচুয়াল ওয়ার্কার হন, তিনি কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি ইলিউশন লেভেল থেকে দেখবেন, এবং এই জিনিসটা ওই কার্মিক ল, ডিভাইন ল, মানে তিনি কিন্তু কার্মার ওপর ছেড়ে দেবেন। যে ব্যক্তি খারাপটা করলেন, চিট করলেন বা ক্ষতি করার চেষ্টা করলেন, বা এই যে আছে না, এই আশপাশের বাড়ি থেকে তান্ত্রিককে দিয়ে এই ওই ক্ষতি করা বা এটা একদম। করছে, হ্যাঁ, প্রচণ্ড বিরক্ত হচ্ছে, মানুষ মারাও যাচ্ছে, সুইসাইড করিয়ে দিচ্ছে, এরকমও দেখেছি, আমি শুনেছি। হ্যাঁ, তো একমাত্র আমি তো বলবো যে ঈশ্বর এর কাছে যদি সৎভাবে সত্যি
সমর্পণ করা যায় এবং ডেলি, হ্যাঁ, ঈশ্বরের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এবং ঈশ্বরের এনার্জি যখন আসা শুরু হয়ে যায়, তোমার ওপর মারণ প্রয়োগ করলে সেই মারণটা কিন্তু ওখান থেকে খণ্ডন হয়ে ফেরত যাবে। তুমি ভুগবে, কারণ আমরা মহাভারতে দেখেছি যে উত্তরার গর্ভে কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল অভিমন্যু। হুম। গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হয়নি, পৃথিবীর আলো দেখেনি। ব্রহ্মাস্ত্রের মতো একটা অস্ত্র, সে বরপ্রাপ্ত ছিল, স্মরণ করার সঙ্গে সঙ্গেই তার কাছে চলে আসবে। অস্ত্র চলে এসেছিল, হুম, কিন্তু অস্ত্রটার প্রয়োগ এর ওপর চয়েসটা কিন্তু অশ্বত্থামার ওপরেই ছিল, ঠিক আছে? একদম। আমার কাছে পাওয়ার্স আছে, কিন্তু আমি সেটাকে কিভাবে প্রয়োগ করবো সেটা কিন্তু ইটস আপ টু মি। হ্যাঁ, এবার যখন তিনি ওটা প্রয়োগ করলেন, কত বড় মহাপাপ ছিল যে গর্ভস্থ সন্তান তো যোদ্ধা নয়, না। তোমার সাথে যার যুদ্ধ হয়েছে তুমি তাদের মারো। হুম, তা না করে প্রতিশোধ নিতে গিয়ে রাগের মাথায় সেই গর্ভে চালিয়ে দিল ব্রহ্মাস্ত্র। হুম। তারপরের ঘটনা আমরা জানি, শ্রীকৃষ্ণ কি অভিশাপ দিয়েছিলেন হুম। অশ্বত্থামাকে। ক্রোধে করেছেন, হুম, প্রতিশোধ স্পৃহায় করেছেন, অনেক বড় বড় কাজ করেন মানুষ। হুম, কর্মাটা সেভাবেই হিট করবে। হুম, কর্মা নেভার মিসেস ইটস অ্যাড্রেস। হুম। আমি করে থাকলে আমার অ্যাড্রেসে আসবে সে, আমার দরজায় আসবে। এবার হ্যাঁ, আমি যদি বুঝতে পারি আমাকে সঙ্গে সঙ্গে সেই লেভেলে সেইভাবে ক্ষমা চাওয়া, সেটা ব্যক্তির ওপরও না, সেটা ব্রহ্মাণ্ড ঠিক করে যে এটা কতটা সে অনুশোচিত। হুম। সেই কর্মটা তো সেইভাবে খণ্ডন করা যাবে না, তবে তার প্রাবল্যটা হয়তো কমানো যায় কিছুটা। ওই যারা বলে না কার্মিক ক্লিনজিং করে দিলাম, ওটা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। ওই ওই যে হয়তো পাটা বাজছে তো হ্যাঁ, সেখানে এটা মা পাটা শারদা কেটে বলেছেন গেল। যে তুমি অনেক নাম করলে, হ্যাঁ। যেমন বাল্মীকি মুনি প্রচুর হুম। ডাকাতি খুন ডাকাতি করে নামের আশ্রয় যখন নিলেন, নামের হুম। আশ্রয় নিতেই হবে, সেই নামের যে ওজন যখন বাড়ছে, তার যে পাওয়ার্স, সেটা কি হবে তোমার ওই ওই যে পা কেটে, যেটা বলছে পা কেটে বাদ যাবে না, তার বদলে সূচটা ফুটবে, কিন্তু হ্যাঁ। তোমাকে আঘাত নিতে হবে, সেটা ওই অল্পের ওপর প্রাবল্য থেকে কমে গিয়ে যাবে। সামান্যের ওপর যাবে, কিন্তু তার আগে তোমার ব্রহ্মজ্ঞানের রিয়েলাইজেশনটা হয়ে যাচ্ছে। হুম। তখন তুমি ওইটাতেই, ঈশ্বরের কৃপাতেই তুমি কাঁদছো তখন যে কত কৃপাময় বা কিছু, এই যে ব্যাপারটা, হুম। এইগুলো তখন ধীরে ধীরে জাগ্রত হয়ে যায়। অলরেডি যারা অনুশোচিত হয় তাদের হুম। মধ্যে জাগ্রত হয়ে যায়, তারা চেঞ্জ হতে শুরু করে গিয়েছেন। ট্রান্সফরমেশন যেটা বলে, এটা হয়ে যায়। ম্যাম, এরকম আরো কিছু স্টোরি আমরা কি জানতে পারি? পিএলআর এর, হ্যাঁ। হ্যাঁ, পিএলআর এর আমার আরেকজন ক্লায়েন্ট, হুম। উনি এসেছিলেন। তিনি মানে পিএলআর করতেই চাইছেন, তার লাইফে অনেক সমস্যা, ঠিক আছে? হুম। যাকে বলে রীতিমতো ফিজিক্যাল টর্চার উনি নিয়েছেন হাজব্যান্ডের থেকে, এরকম জায়গা, বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রচুর, মানে খুব খুব বাজেভাবে ওনার সেই জায়গাটার একটা এন্ড হয়েছে, ঠিক আছে? ওই ম্যারেজ বন্ডটার, ছেলে মেয়ে আছে, অনেকটা বয়স হয়ে গেছে। তিনি একটা গভর্নমেন্ট সেক্টরেই আছেন, এবং সেখানে গিয়ে ওনার হঠাৎ করে যিনি বস অফিসার যিনি এসছেন, তাকে দেখে মনে হয় ভীষণ চেনা চেনা। তার কিন্তু সংসার আছে, ঠিক আছে? হুম। তিনি জানেন যে সেখানে কিছু বলা, বা ওনার বয়সই 50 আপ ভদ্রমহিলা। হুম, হুম, তো যাই হোক, আমার কাছে আসলেন, বললেন এটা কেন ফিল হয়? তো যখন উনি পিএলআর সেশন চাইলেন, আমি পিএলআর সেশন প্রথমেই কিন্তু রেকমেন্ড করি না কাউকে। হুম, তোমাদের চ্যানেলে যিনি আমার সাথে যোগাযোগ রাখেন দেখবে, তা হুম। আমি পিএলআর সবাইকে রেকমেন্ড করি না, হুম। যে এমনি এটা টাকা পয়সার জন্যও না। ইফ ইউ আর নট রেডি, ডোন্ট গো ফর ইট, এটা আমি বলি। তো ভদ্রমহিলা বললেন না, আমি দেখবো। আপনার তো এজ হয়ে গেছে, আপনি আর দেখে কি করবেন, যা হয়েছে সেভাবে আপনি মেনে নিয়ে চলুন। যে না, আমি জানতে চাই এত কেন কষ্ট, এত রকমের কষ্ট, আমি এত কোনো কিছু খারাপ করেননি, অনেক রকমের কষ্ট, ছেলে মেয়ের দিক থেকেও মন পেয়েছেন, ঠিক আছে? সব দিক থেকে উনি পরিত্যক্ত হয়েছেন, ঠিক আছে? এবার উনি যখন পিএলআর সেশনে যাচ্ছেন, দেখলাম যে উনি দেখছেন নিজেকে, উনি যে গ্রামের নামটা দেখছেন, সেখানে খুব সুন্দর একজন মহিলা, উনি খুব সুন্দর একটা অল্প বয়সী মেয়ে, যার সেই রিলেশনশিপ ইস্যু, হ্যাঁ, প্রেম হয়েছিল, ওই ইন্টারকাস্ট ওরকম কিছু ব্যাপার আছে, হ্যাঁ। তো সেখানে লুকিয়ে ম্যারেজ করে ফেলেছিল ওরা, বাড়িতে জানায়নি। ও ভীষণ রিচ ফ্যামিলির মেয়ে, জমিদার বংশ বা এরকম বংশ, বনেদি, বেশ বড় বাড়ি দেখতে পাচ্ছে, সেই বাড়ির ভিতর বাবা বসে আছেন, মা মানে মেয়েকে খুব ভালোবাসেন তারা। কিন্তু যখন মেয়ে বলে এসে যে আমি ওকে বিয়ে করেছি, বা আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তখন তাকে তার ফ্যামিলি থেকে বহিষ্কার করা হবে, বা অনেক রকমের যেগুলো হতো তখনকার দিনে। দেখছে যে তার মা ততটা করেননি, বাবা ভীষণই কনজারভেটিভ মেন্টালিটি ছিলেন, তিনি খুব খারাপ আচরণ করে মেয়েকে, মানে খুব একটা এমন ট্রিটমেন্ট দিয়েছিলেন যেটা মেয়ে মেনে নিতে পারেনি।
সে সেই সকালবেলাতেই ওই ঝগড়া বচসা এই সমস্ত কথা কাটাকাটি অনেক কিছু হয়, মান অপমান অনেক কিছু কথা ছোড়াছুড়ি হওয়াতে সে বাইরে বেরিয়ে আসে এবং সে আমি দেখছিলাম যে যখন আমি নিয়ে যাচ্ছি উনি বলছেন আমি মানে মারা গেছি, রাস্তার উপর পড়ে আছি, লোকজনের ভিড়। উনি বিএলআরএস স্টেশনে প্রথম সেশনে দেখছেন। তো আমার এই জিনিসটা খটকা লেগেছে। আমি বলছি মারা যাওয়ার 15 মিনিট আগে চলো, আমি ওকে নিয়ে গেছি। বলছে না আমি মারা যাইনি, আমি সুইসাইড করেছি। অ্যাকচুয়ালি ওই যে মাথাটা খারাপ হয়েছিল আর কোনোদিন ছেলেটিকে মেনে নেওয়া হবে না বা আরও ছেলেটির সাথে কিছু খারাপ করা হবে, এই আতঙ্কে, ভয়ে, লজ্জায় বা যন্ত্রণায় ও কী করেছে, রাস্তায় বেরিয়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, সুইসাইড করেছিল। সেই ছেলেটি এইটা জানতে পেরে পাগল হয়ে প্রায় 6-7 মাস পরে ওই স্ট্রেসে, ডিপ্রেশনে মারা যায়। আমি পরপর সিনে যখন নিয়ে গেছি, ওই ছেলেটি কিন্তু কোনো দোষ ছিল না। ছেলেটি বারবার করে বলছিল যে, "তুমি কেন আমার সাথে যোগাযোগ করলে না? অন্য উপায়ে বেরোতে পারত।" তো সেক্ষেত্রে এই লাইফ টাইমে কিন্তু ও যেহেতু সমস্ত রুলগুলোকে ভায়োলেট করেছে, কারণ সুইসাইড ক্যান্ট বি অ্যান অপশন। কক্ষনো ইউনিভার্সাল রুল ব্রেক করা যায় না। আমি আমার কোন কর্মের জন্য এইগুলো ভোগ করছি সেটা আগে জানবো। না জানতে পারলেও আমি সবসময় সলিউশন খুঁজবো। এখন সলিউশন আসছে না, তাহলে আমি এই যে স্পিরিচুয়াল পাওয়ার্স নিয়ে কাজ করে সেখানে আমি স্টেবিলিটি খোঁজার চেষ্টা করব। সলিউশন সবসময় নাও আসতে পারে, কিন্তু স্টেবিলিটি আসবে। আমাকে কেউ না কেউ হেল্প করবে, এত খারাপও আমি হব না। যখনই আমি ঈশ্বরের শরণাপন্ন হব, ওই যে বললাম নামের আশ্রয় করব বা যেভাবেই হবে আমি সারেন্ডার করব, আমাকে উনি একটা সুতো পাঠাবেনই যেটা ধরে আমি ঝুলতে পারবো। কারণ আমি কিন্তু চেঞ্জ হতে চেয়েছি। মানে ঈশ্বর আমাদের চেঞ্জ হওয়ার একটা পয়েন্ট অফ টাইমের অপেক্ষা করেন, যেখানে আমি বলছি যে আমি আর করব না, আমি চেঞ্জ হতে চাই, আমাকে সাহায্য করো। ঠিক এইভাবে বলা। বাকিগুলো উনি আসবেন। এবার আমার যত খারাপ কর্ম থাকবে সেগুলো উনি কিভাবে কি সাজাবেন তোমাকে বলবেন, সেটা তার উপরে। ওই মহিলা কিন্তু ওই যে সুইসাইডটার ব্যাপারের প্যাটার্নে ভীষণই দুঃখ কষ্ট পেয়েছেন, সেগুলোর বর্ণনা আমি করলাম না। অনেকেই পরিচিত থাকতে পারেন, শুনলে বুঝে যেতে পারেন। এবং এই লাইফ টাইমে কিন্তু ওই ভদ্রলোকও ওনাকে দেখার পরে সেই অ্যাট্রাকশন সেগুলো সব আছে, কিন্তু কেউ কারো সাথে সেই রকম কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন নয় কিন্তু এটা। সেই যে মানসিক যে বন্ধনটা, আত্মিক বন্ধনটা ছিল, ওটা আছে। ভদ্রলোক ও সেটা স্বীকার করেছেন। ওনারও এরকম ফিল হয়, কেন হয় জানি না। এবং কোনোদিন যে ওনারা এইরকম কোনো সম্পর্কে আসবেন না সেটাও বলেছেন। এবং এই কষ্টটা ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে। উনি ভীষণ wounded মহিলা। ভদ্রলোক যাও বা ওনাকে ইগনোর করে দেখেন, কষ্ট হয়তো পান কিন্তু কমিউনিকেট করতে দেন না। উনি আরোই কষ্ট পান। উনি নেক্সট যে থেরাপিউটিক সেশন আছে সেখানে এসে তার মাঝখানে উনি স্বপ্নও দেখলেন পিএলআর এর পরে। পিএলআর এর পরে আরও অনেক কিছু না, ডাইমেনশনটা খুলে যায় তো, আরও অনেক স্বপ্ন আসে, অনেক কিছু দেখা যায়। উনি সেখানে দেখলেন যে উনি কিন্তু কি ভুল করেছিলেন সেই রিয়েলাইজেশনগুলো ওনাকে করিয়ে দেওয়া হয়েছে। তারপরে উনি বললেন যে আমি বগলা মায়ের সাধিকা। আমি বললাম আপনি এত বড় পাওয়ারফুল এনার্জির সঙ্গে, মানে তার আন্ডারে রয়েছেন, সেখানে আপনি কার্মিক ক্লিনজিং এর কথা ভাবেননি? শিগগির শুরু করুন। এবং উনি কিন্তু ওটা মেনে নিয়ে এখন নিজের হিলিং করছেন। এবং উনি কিন্তু অসৎকর্ম করছেন না যে ওখানে গিয়ে আমি নিউসেন্স ক্রিয়েট করবো, ওখানে ঢুকে যাব, তার সংসারে যাতে ইয়ে হয়, আমার হিংসা হচ্ছে, রাগ হচ্ছে, কেন পাইনি, ওটা তো আমার আগের লাইফের আমি দেখলাম ছিল, এই ধরনের মানে অনৈতিক কাজ, ইররেলিভেন্ট জিনিসপত্র করছেন না। ভীষণ শান্ত হয়েছেন, হিলিং করছেন। ঠিক আছে, এই যে কার্মিক ক্লিনজিং হচ্ছে এভাবে, এটাই নিয়ম। ঠিক আছে, এরকম কেস আসে ক্লায়েন্টের বিভিন্ন রকম রিলেশনশিপে, এই ধরনের এসেছে আমার কাছে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন।